পঞ্চম ও শেষ পর্ব। 27শে মার্চ, সোমবার। এত সব ঘটনা ঘটার অনেক আগেই ঘড়িতে তারিখ পাল্টে গিয়েছিল। এখন সকাল, পাহাড়ি বনের ফাঁক দিয়ে সূর্য দেখা যাচ্ছে। নতুন পরিবেশে নতুন সূর্য অপূর্ব। গত রাতের ঘটনা যেন একটা স্বপ্ন। সারা রাত না খেয়ে জেগে থাকার কষ্টের এতটুকুও বোধ নেই যেন আকাশদের। যে 8টি পাথরের হাতিয়ারের ছবি আগে নেওয়া যায়নি, চিরাগ সেগুলোরও ছবি নিয়ে নিল। ততক্ষণে পুরোহিতের নির্দেশে তার লোকেরা চা রুটির মতো খাবার তৈরি করে নিয়ে এলো ওদের সকলের জন্য। সুরজও এই ঘটনার সাক্ষী থাকতে পেরে খুশি। পুরোহিত সুরজকে দিয়ে জেঠুকে অনুরোধ করলো আজ তিনি ও ছেলেরা সবাই যেন ওদের কাছে দুপুরের আহার গ্রহণ করেন। আহার বলতে অবশ্য ওদের তৈরি একরকম রুটি, সবজি, বন থেকে আনা ফল, ছাগলের দুধ আর মধু। জেঠু সানন্দে ওদের অতিথি সেবার প্রস্তাব গ্রহণ করলেন। তারপর সুরজকে বললেন পুরোহিতকে বলতে যে উনি একবার গ্রামের সকলের সঙ্গে কথা বলতে চান। পুরোহিতের নির্দেশে তার কয়েকজন সঙ্গী কিছুক্ষণের মধ্যেই গ্রামের বেশ কিছু মানুষকে ওখানে জড়ো করল। সবাই পুজোর বেদির সামনে মাটিতে বসল। জেঠু পুরোহিতকে নিয়ে ওদের সামনে বসে সুরজকে দোভাষীর কাজটি করতে বলে সবাইকে উদ্দেশ্য করে বললেন, এই পাথরের দেবতারা যাদের তোমরা বেদিতে রেখে পুজো করছো, সব তোমাদের পূর্বপুরুষদের হাতেই তৈরি। এগুলো তাদের কাছে ছিল অত্যন্ত মূল্যবান সামগ্রী। এদের জন্যই তারা সেদিন আহার সংগ্রহ করতে পেরেছিল, বন্য জন্তুর হাত থেকে নিজেদের বাঁচাতে পেরেছিল, বনের কাঠ কেটে এনে আগুন জ্বালাতে পেরেছিল। তারা সেদিন বেঁচে ছিল বলেই আজ তোমরা আছো। এই জন্যই তো তোমরা এত যুগ ধরে এই সব বস্তুগুলো দেবতা জ্ঞানে রক্ষা করে চলেছ, তাদের পুজো করছো। আজও তোমাদের এই দেবতাদের রক্ষা করতে হবে, কারণ এদের মধ্য দিয়েই তোমাদের পূর্বপুরুষদের আমরা চিরকাল স্মরণ করব। কিন্তু আজ তো তোমরা দেখছো এগুলো হারিয়ে যেতে বসেছে। এই গ্রামের কথা, এই দেবতাদের কথা এখন সবাই জেনে গেছে। এখন নানা রকম লোকেরা এখানে আসতে শুরু করেছে। যারা আসছে তাদের মধ্যে ভালো লোক যেমন আছে, যারা এসব দেখতে জানতে আসছে, তেমনি দুষ্ট লোকও আসতে শুরু করেছে অসৎ উদ্দেশ্য নিয়ে। এখনো যদি তোমরা এইভাবে এদের বেদিতে ফেলে রাখো, দুষ্ট লোক তো এদের চুরি করে নিয়ে যাবার চেষ্টা করবেই। এ তো তোমরা নিজেরাই দেখলে। এবার ঈশ্বরের কৃপায় তোমরা সবকিছু ফেরত পেয়েছ। ভবিষ্যতে আবার ঘটবে। তখন তোমরা বাধা দিতে গেলে তারা তোমাদেরও ক্ষতি করতে পারে। তখন তোমরা আর এদের রক্ষা করতে পারবে না। তাই আমার মনে হয় সরকার এই সব সম্পদ যত্ন করে রাখার জন্য যে বাড়ি ও অফিস তৈরি করেছে, যেখানে সবাই যেতে পারে, সবাই দেখতে পারে, যাকে সবাই মিউজিয়াম বলে, তার বড় সাহেবদের সঙ্গে কথা বলে সেখানে এদের রাখা উচিত। সেখানে কাচের বাক্সের মধ্যে এইসব মূল্যবান জিনিসগুলো খুব যত্ন করে রাখা হয়, যাতে সবাই সেগুলো দেখতে পায়। ওসব বাড়িতে সব সময় পাহারাদার থাকে, চুরি যাওয়ার কোনো ভয়ই থাকে না। তোমরা যদি তোমাদের দেবতাদের সেখানে রাখো,
তাহলে তোমাদের যখনই ইচ্ছে হবে তোমরা সবাই গিয়ে দেখে আসতে পারবে। এতদিন ওদের শুধু তোমরাই দেখতে, ওখানে রাখলে সারা দেশের লোক ওদের দেখবে, সারা দেশ তোমাদের পূর্বপুরুষদের কথা জানবে, সঙ্গে সঙ্গে তোমাদেরও চিনবে, তোমাদের এই গ্রামকেও জানবে। এখন পহানের সঙ্গে বসে সবাই মিলে ঠিক করো তোমরা কি চাও। বেশ কিছুক্ষণ ওরা নিজেদের মধ্যে আলোচনা করলো। শেষে পহান জানালো যে আগে তারা রাজি হয়নি ঠিকই, কিন্তু এখন সবাই বুঝতে পারছে যে এইভাবে ওদের আর বেশি দিন রক্ষা করা যাবে না। আজ এখানে যারা নেই তাদেরও ঘটনাটা জানানো হবে, তারাও নিশ্চয়ই রাজি হবে। পহান জেঠুকে অনুরোধ করলো এই জন্য যা যা করণীয় উনি যেন তাই করেন। এইবার পুরোহিত জেঠুকে বিশেষ সম্মান প্রদর্শন করতে এমন একটি প্রস্তাব দিল যা কেউ ভাবতেই পারেনি। সুরজের মাধ্যমে পুরোহিত জানালো যে ওদের পূর্বপুরুষেরা অনেক আগে এই সতী পাহাড়ের পূর্ব দিকে কিছুটা উপরে কিছু বড় বড় গুহায় বসবাস করত। পরে ওদের পরিবার যখন অনেক বড় হলো আর বনের গাছের ফল, মূল আর শিকার প্রয়োজনের চেয়ে অনেক কমে গেল, তখন ওরা সমতলে নেমে এলো। বন থেকে গাছের ডাল পাতা দিয়ে ঘর তৈরি করলো, মাটিতে গাছ বসালো, চাষ শুরু করলো। অবশ্য মাঝে মাঝে অনেকে একসঙ্গে বনে গিয়ে শিকার করত আর যা ফল মূল ইত্যাদি পেত সবার জন্য নিয়ে আসতো। এইভাবেই একদিন ওদের এই গ্রামটির সৃষ্টি। তবে ওদের বিভিন্ন পর্বে ওরা এখনো পাহাড়ে যায়, গুহা পরিষ্কার করে, আগুন জ্বালে, পূর্বপুরুষদের স্মরণ করে তাদের ফল মূল মাংস ভেট দেয়। ওখানেই সারাদিন সবাই থাকে, নাচ গান করে, খাওয়া দাওয়া করে। সন্ধ্যের আগে আবার সবাই ফিরে আসে। ওদের নিজেদের লোক ছাড়া অন্য কাউকে ওরা সেখানে কখনো নিয়ে যায়নি। এই নতুন অতিথিদের ওদের সবার এত ভালো লেগেছে যে তারা যদি এই গুহাগুলো দেখতে চান তাহলে পুরোহিত ও তার লোকজনেরা ওদের সেগুলো দেখিয়ে নিয়ে আসতে পারে। দেখানোর কারণ হিসেবে পহান জানালো যে ওদের পূর্বপুরুষদের অনেক স্মৃতি এখনো ওই গুহাগুলোতে আছে, যা দেখে অতিথিদের খুব ভালো লাগবে। তবে পাহাড়ি পথে যেতে ওদের বেশ কষ্ট হবে এবং সময়ও লাগবে। আকাশটা তাই শুনে ওদের জেঠুকে বলল যে ওদের কোনো কষ্টই হবে না পাহাড়ি বনে উঠতে বা হাঁটতে, আর এটাই তো হবে ঠিক ঠিক অরণ্য ভ্রমণ। ওরা তো দারুণ খুশি। জেঠু সুরজকে পুরোহিতের কাছে জানতে চাইলেন ওখানে গিয়ে ফিরে আসতে কত সময় লাগবে। জানা গেল যাওয়া আসায় ঘন্টা তিনেকের কিছু বেশি সময় লাগবে, আর ঘন্টাখানেক যদি ওখানে থাকা হয় তাহলে সব মিলিয়ে 4 ঘন্টার কিছু বেশি সময় লাগবে। তাহলে এখনই যাত্রা শুরু করলে আমরা বেলা 2-2:30টার মধ্যে ফিরে আসবো আশা করি। কি রে, তোদের কষ্ট হবে না তো? জেঠু আকাশে জিজ্ঞেস করলেন। এটা কোনো ব্যাপারই নয়, জেঠু ধৃতি বলল। জেঠু পুরোহিতকে বললেন তাহলে আর দেরি না করে এখনই যাওয়া যাক। ঘড়িতে বেলা 11টা। পাহাড়ি পথে বনের মধ্য দিয়ে পুরোহিত আর তার লোকজনদের সঙ্গে জেঠু, আকাশরা আর সুরজ সমতল থেকে অনেকটাই উপরে উঠে এসেছে। চড়াই উতরাই পেরিয়ে বনের আরো গভীরে প্রবেশ করলো ওরা। মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা পাহাড়ের নিস্তব্ধতাকে ভঙ্গ করছিল। দূরে কোথাও কোনো বন্য জন্তুর ডাক শোনা গেল। যদিও ওদের কাছে লাঠি বল্লম ইত্যাদি ছিল, পুরোহিত বলল দিনের বেলা এখন আর ভয়ের কিছুই নেই।
হঠাৎ পথ আবার কিছুটা নিচের দিকে নেমে এলো। সামনে একটা সরু নদী, তবে খরস্রোতা। কোনো ঝর্ণার জলেই এর উৎপত্তি। গভীরতা না থাকায় জলের মাঝে মাঝে থাকা পাথরের চাইগুলোর উপরে সাবধানে পা ফেলে নদীটা পেরিয়ে সবাই ওপারে পৌঁছলো। এবার নদীটা প্রায় গায়ে, খাড়ায় আরো কিছুটা উঠতেই লতা পাতায় প্রায় ঢাকা পড়ে যাওয়া একটা বড় গুহা মুখ দেখা গেল। পুরোহিতের লোকজন লতাপাতা সরিয়ে গুহার মুখটা একটু পরিষ্কার করতেই সূর্যের আলোয় গুহাটির আকৃতি এবং গভীরতার আন্দাজ পাওয়া গেল। গুহাটি বিশাল, ভিতরে অনেকটা ঢুকে গেছে। গুহার মুখের কাছে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে বোঝা যায় যে পাহাড়ের ওই স্থানটিকে নিচের খরস্রোতা নদীটি 3 দিক দিয়ে ঘিরে রয়েছে। নদীটিতে জল বেশি থাকলে বন্য জন্তুদের এদিকে আসারও সম্ভাবনা কম। আর গুহাটি কিছুটা উচ্চতায় হয় বেশ সুরক্ষিত। পুরোহিত জানালো যে আরো কয়েকটি গুহা আছে, তবে এইটাই এখন সবচেয়ে ভালো, কারণ ওরা মাঝে মাঝে এসে এর ভেতরটা পরিষ্কার করে। গুহাটির ভিতর প্রবেশ করে জেঠু ও আকাশরা মুগ্ধ, বিস্মিত হয়ে গেল। গুহার দেওয়াল মসৃণ নয়, তবে অনেক মানুষ এখানে একসঙ্গে ভালোভাবে বসবাস করতে পারে। প্রকৃতি এমনভাবে গুহাটিকে সৃষ্টি করেছে। গুহাটির অভ্যন্তরে যে অংশগুলো অপেক্ষাকৃত মসৃণ, সেই স্থানগুলিতে এবং গুহাটির পাশের কয়েকটি পাথরের টিলার গায়ের মসৃণ অংশগুলোতে খোদাই করে আঁকা রয়েছে কত কিছু। কোথাও বাইসন, বাঘ, দ্রুত গতিতে ছুটে যাওয়া হরিণ, কত বন্য জন্তু। আবার কোথাও আঁকা রয়েছে হাত তুলে দাঁড়িয়ে থাকা বহু নরনারীর ছবি, যেন কোনো ঘটনায় এ তাদের সমবেত উল্লাসের প্রকাশ। অন্য একটি স্থানে আঁকা রয়েছে বেশ কিছু হরিণের মতো জন্তুর পিছনে একদল শিকারী। আর একপাশে দেখা গেল শিকার করা জন্তুর দেহ শিকারীদের কাঁধে করে বয়ে নিয়ে যাওয়ার দৃশ্য। বিশেষভাবে চোখে পড়ে এক ধরনের জিরাফের চেয়েও লম্বা গলাওয়ালা প্রাণীর, যারা হয়তো এখন বিলুপ্ত, তাদের ছবি। দক্ষতার সঙ্গে কোনো পাথরের গায়ে তারা এঁকেছে বিভিন্ন লতাপাতার ছবি, সঙ্গে নানা অলঙ্করণ। বহু যুগ আগের পরিচয়হীন শিল্পীরা তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের নিজেদের কথা, জীবন, তাদের আনন্দ, আবেগ কত সুন্দরভাবে প্রকাশ করে গেছে তাদের আপন ভাষায়। যখন বিদ্যুৎ, ধৃতি আর আকাশ ঘুরে ঘুরে দেখতে ব্যস্ত, চিরার মনের আনন্দে ওই সব শিল্পকর্মের যতটা সম্ভব এবং আশেপাশের দৃশ্যগুলো ধরে রাখলো ওর ক্যামেরায়। জেঠু এতটাই মুগ্ধ যে পুরোহিতকে জড়িয়ে ধরে বললেন যে সে নিয়ে না এলে এই দুর্লভ অভিজ্ঞতা থেকে তিনি বঞ্চিত হতেন। অবশ্য এও বললেন যে এইরকম কিছু দর্শনের আশা নিয়েই তার এবার এদিকে আসা, এবং সেটি যে পূর্ণ হলো এর চেয়ে বড় আনন্দের আর কিছু নেই। প্রায় 3টের সময় ফিরে এসে দুপুরের অভিনব আহার সেরে আবার সবাই বাইরে পুজোর বেদির কাছে জমায়েত হলো। জেঠু পুরোহিতকে বললেন তিনি হাজারিবাগ থেকে ফিরে যাওয়ার আগে সরকারি মিউজিয়ামের বড় অফিসারের সঙ্গে কথা বলবেন, যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা এই মূল্যবান বস্তুগুলির সংরক্ষণের বন্দোবস্ত করেন। ওই অফিসারের সঙ্গে তার পরিচয় হয়েছে, উনি খুব ভালো। আশা করা যায় যত শীঘ্র সম্ভব উনি সব ব্যবস্থা করবেন। তবে যতদিন না হয় ততদিন যেন সবাই সদা সতর্ক থেকে এগুলিকে রক্ষা করে। সারা রাত ধরে কয়েকজন মিলে পালা করে বেদি পাহারা দিতে হবে। 2-1জনকে দায়িত্ব দিলে হবে না। জেঠু আরও বললেন মিউজিয়ামে এগুলো নিয়ে যাওয়ার পর উনি আবার আসবেন ওখানে এগুলো দেখতে। পুরোহিত জিজ্ঞেস করলো জেঠুকে, আর আমাদের এখানে?
এখানে এসে যদি আপনাদের কাছে না আসি তাহলে তো খুব অন্যায় করা হবে। এই অল্প সময়ের মধ্যে আপনারা আমাদের এত আপন করে নিয়েছেন, তা কি কখনো ভুলতে পারি? জেঠু অন্তর থেকে কথাগুলো বললেন পুরোহিতকে। সুরজের গাড়িতে করে ফেরার সময় বিদ্যুৎ জিজ্ঞেস করলো, জেঠু তুমি কি আগে থেকেই জানতে ওই বাগচিয়ার দুবে পাথরের হাতিয়ারগুলো চুরি করতে চায়? আগে কি করে জানবো? পরশু বিকেলে বেদির পাশের পথটা যেটা বনের দিকে চলে গেছে সেটা ধরে হাঁটছিলাম এই আশায় যে ভালুক দুটো যদি জিনিসগুলো পথের এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে টেলে থাকে। তখন একটা বিশেষ জিনিস লক্ষ্য করলাম, মনে আছে আগের সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল, সেই নরম মাটিতে পড়া ভালুকের পায়ের ছাপের পরিবর্তে মানুষের জুতোর ছাপ দেখলাম, যা অবশ্য তখন শুকনো। দেখলাম জুতোর ছাপ একই রকম দুই জোড়া, আবার এক জোড়ার মধ্যে একটি ছাপ অস্পষ্ট। তখন সন্দেহ হলো, তাহলে কি এটা মানুষের কাজ? সেই সকালেই আবার এক জোড়া সাধু বাবার আবির্ভাব এবং তাদের ভবিষ্যৎবাণীর কথা শুনলাম। সেটাও বেশ রহস্যের। রাতে ডাইনিং হল থেকে ফেরার সময় দুবের খোঁড়াতে খোঁড়াতে যাওয়া লক্ষ্য করতে গিয়ে দেখলাম ওরা দুজনেই একই রকমের জুতো পরেছে। জলের উপর দিয়ে যাওয়ার জন্য মেঝেতে যে দাগ পড়ল তা হুবহু সেই পথের জুতোর ছাপের মতো। আর শিবপ্রসাদের কথাই জানা গেল যে ওরা সেই রাতে রেস্ট হাউসে ফেরেনি। গতকাল তোরা বেড়াতে যাওয়ার পর একবার হঠাৎ করে ওদের সঙ্গে দেখা করতে ওদের ঘরে গিয়েছিলাম। কথা বলতে বলতে লক্ষ্য করলাম একটা মুখ খোলা বড় ব্যাগের মধ্যে থেকে কালো ফাড়ের তৈরি পোশাকের মতো কিছু একটা উঁকি মারছে। এই গরমে কেউ নিশ্চয়ই ওরকম পোশাক পরবে না। আর সন্ধ্যার সময় স্টেশনে ট্রেন ধরবে বলে বেরিয়ে ওরা এদিকেই আসছে জেনে সন্দেহ আরো বাড়ল। বাকিটা ইন্টুইশন, জেঠু বললেন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, জেঠু তুমি গত রাতে ইওলিথিক যুগের হাতিয়ার বা এইরকম কিছু একটা বলেছিলে, তার অর্থ কি? বাহ, তুই তো মনে রেখেছিস বেশ। ইওলিথিক যুগ হলো প্যালিওলিথিক বা প্রত্নপ্রস্তর যুগের আগের যুগ, অর্থাৎ প্রস্তর যুগের একদম প্রথম অবস্থা। তখন মানুষ পাথরকে ঠুকে বা ঘষে নতুন রূপ দিতে শেখেনি। শুধু কুড়িয়ে পাওয়া পাথর বা নুড়ি ওরা হাতিয়ার হিসেবে ব্যবহার করত। আমরা তো সেই অস্ত্রই ব্যবহার করলাম ভালুকরূপী চোরদের কুপকাত করতে, জেঠু বললেন। সুরজ এবার জানালো যে ও শিবপ্রসাদজিকে গাড়িতে ওঠার আগে ফোনে সব ঘটনা সংক্ষেপে জানিয়েছে। উনি তো অবাক, আবার এত খুশি হয়েছেন যে বললেন এই জন্য আজকে ডিনারে স্পেশাল ডিশ নাকি থাকবে। সুরজকেও আজ এখানেই খেয়ে যেতে বলেছেন। চিরাগ বলে উঠল, দারুণ খবর দিলে সুরজদা। রেস্ট হাউসে পৌঁছানোর একটু আগে আকাশ সুরজকে জিজ্ঞেস করলো, সুরজদা তাহলে কাল আমাদের প্রোগ্রামটা কি? সুরজ বলল, গতকাল তোমরা সারা রাত ঘুমোনি, আজও পাহাড়ে এত হাঁটার ফলে তোমরা ক্লান্ত। একটা দিন একটু রেস্ট নিলে পরশু হাজারিবাগ ন্যাশনাল পার্কে ঘুরে বেড়াতে পারবে সারাদিন। কাল না হয় বিকেলে সবাইকে ক্যানারি হিল থেকে সূর্যাস্ত দেখিয়ে নিয়ে আসবো। ঠিকই বলেছ সুরজ, আমরা সবাই খুব ক্লান্ত। আগামীকাল বিশ্রাম নেওয়াটাই ঠিক। জেঠু সুরজের কথায় সায় দিলেন। বরং পরশু সারাদিন কাটাবো ন্যাশনাল পার্কে। বিদ্যুৎ আর ভীতি কিছু একটা সলা পরামর্শ করছিল।
এবার একসঙ্গে বলে উঠল, জানো জেঠু, ন্যাশনাল পার্কের জঙ্গলে হাতিতে চড়ে ঘোরা যায়। পরশু কিন্তু আমরা হাতিতে চড়ে ঘুরবো জঙ্গলে। শুভ্র জেঠু তাঁর প্রিয় ভাইপোদের আবদার মেনে নিয়ে বললেন, অবশ্যই রাজপুত্রেরা,